গোল। আপনাকে স্মার্ট কার্ড দিবে, কেউ আবার আপনাকে অন্যভাবে দিবে। এটি হচ্ছে তাদের গোল। আর ইনসানিয়ত বিপ্লব বলছে যে এগুলো আপনার তো বেসিক অধিকার। এগুলোও যদি প্রমিস করা লাগে তাহলে এই রাষ্ট্রের মানে এই রাজনীতি করে লাভটা কি বলেন? আপনাকে যদি আপনার একটা রাস্তা বানাই দিব, আপনাকে একটা কার্ড বানাই দিব, আপনাকে মানে রেশন দিব, এটাই যদি একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক দলের মানে প্রমিস হইতে পারে বা এটার জন্য কি রাষ্ট্রের দরকার হয়? আই ডোন্ট থিংক সো। এটা তো একটা বিজনেস প্রতিষ্ঠানও চালাইতে পারে এভাবে। একটা বিজনেস প্রতিষ্ঠানকে যদি আপনি কাজ দেন, সেও এই কাজটা করে দিতে পারে। একটা রাষ্ট্রের কাজ তো এগুলো হতে পারে না। একটা রাষ্ট্রের কাজ হবে রাষ্ট্রের মধ্যে মানবিক মানে গড়ে তোলা। দ্যাট ইজ হোয়াট ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ করতে চাচ্ছে। আপনি যে রাজনৈতিক দলটাকে মনে করছেন আপনার ধর্মের পক্ষে রাজনীতি করছে, যে তাদেরকে দিয়া দেখি তারা তো ইসলামের কথা বলে, তারা 71-এ আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোনরা যখন গর্তে অথবা কোনো সিকিউর জায়গায় লুকিয়ে ছিল নিজেদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, সেই মা বোনদেরকে সেই সিকিউর জায়গা থেকে, গোপন জায়গা থেকে, গর্ত থেকে তুলে নিয়ে তৎকালীন এপিস্টেন ফাইলের গ্রাহকদের কাছে অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। আজ সেই ব্যক্তিরা আমাদের মা বোনদেরকে প্রস্টিটিউট বলছে। যেমন আমার মাজার যিনি ভেঙেছেন, তিনি আমার জীবনের আত্মমালিকানা, আমার দুনিয়ার সম্মিলিত মালিকানা, আমার চিন্তা, আমার চেতনা, আমার আকীদা সকল কিছুর মধ্যে ইন্টারফেয়ার করেছেন। আমার অধিকারগুলো সে হরণ করেছে এবং আমার স্বাধীনভাবে চলার প্রতি সে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই ব্যক্তিগুলোর দলকেই তো জামাত বলে, হেফাজত বলে। সেই ব্যক্তিগুলোর দলকেই তো জোট হয়েছে এনসিপি জামাতের সাথে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আই বিলিভ যে আপনি সেই রাষ্ট্রীয় সংসদ নির্বাচনের একজন ভোটার। অ্যাজ এ ভোটার আপনার উইজডমের প্রতি যথেষ্ট সম্মান রেখে আমি আপনার কাছে কিছু সময় চাচ্ছি কিছু কথা বলার জন্য। আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ দেখছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ইলেকশন ম্যানিফেস্টো দেখছেন, বিভিন্ন অ্যানালিস্টদের কথা শুনছেন, অথবা আপনি ডিসিশনও নিয়েছেন কাকে ভোট দিবেন, কাকে দিবেন না। যদি নির্বাচনে ভোট দেওয়া যায় আরকি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, গত 71 এর পর আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যতগুলো ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করেছে, অতীতের কোন ইলেকশন ম্যানিফেস্টোর সাথে এবারের ইলেকশন ম্যানিফেস্টোটার কি ডিফারেন্স আছে আপনি খেয়াল করেছেন কিনা? আপনি দেখবেন প্রত্যেকটা ইলেকশন ম্যানিফেস্টোতে ওনারা যে বিষয়গুলো প্রমিস করেন, এবারের ইলেকশন ম্যানিফেস্টোতেও এক্স্যাক্টলি সেম জিনিসগুলোই প্রমিস করেছেন, রাইট? কিন্তু একটু ডিফারেন্টলি প্রমিস করেছেন। তারেক রহমানের যে বিএনপির যে ম্যানিফেস্টোটা সেটা অনেকটা মানে আই থিংক যে ডিজিটাল বাংলাদেশের একটা আ শুরু গত ১৫ বছর হয়েছে। এটা কোনো বিশেষ দলের ক্রেডিট আমি বলছি না। আ অ্যাকচুয়ালি গত ১৫ বছর বা ২০ বছরের যেই দুনিয়াতেই একটা ডিজিটালাইজেশন এর রেভলিউশন হয়েছে সেটার বাংলাদেশ সেটার বাইরে নয়। তো তারেক রহমান যেটা করতে চাচ্ছেন সেটা হলো অ্যানালগ যে এক্সিস্টিং পলিসি গুলো আছে সেগুলোকে আসলে তিনি ডিজিটালাইজ করতে চাচ্ছেন আরকি, একটু মোর স্মার্টলি করতে চাচ্ছেন। কিন্তু উনি যেটা করতে চাচ্ছেন অথবা বাকি যে দলগুলোর ইতিহাস মুনাফিকির, যে দল গত নির্বাচনের আগের নির্বাচন এবং আগের নির্বাচন ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপির সাথে ছিল, বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোর সাথে একাকার ছিল এবং বিএনপিকে যারা বর্তমানে দুর্নীতিবাজ বলছেন, অথচ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন বিএনপি সবচেয়ে দুর্নীতিবাজ ছিল তখন বিএনপি সবচেয়ে বড় সহযোগী ছিল সেই দল, তারা এবং একই দল শুধু ২০০৬ পর্যন্ত না ২০০৮-এর নির্বাচনেও আবার সেই দুর্নীতিবাজদের সাথেই জোট করে নির্বাচনও করেছে। সেই মুনাফেকরাও এবং যারা 71-এ যাদের মানে ভূমিকা আজ তারা কমপ্লিটলি ডিফারেন্ট দেখাইতে চাচ্ছে যে তারাই নাকি মুক্তিযোদ্ধা, সেই দলেরও ইলেকশন ম্যানিফেস্টো যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে সকল রাজনৈতিক দলের ম্যানিফেস্টোগুলো একটা জিনিস প্রমিস করে মোটা দাগে, সেটা হলো কি সে বাংলাদেশকে ডেভেলপ কান্ট্রির দিকে নিয়ে যাবে, সে বাংলাদেশকে একটা ডেভেলপড কান্ট্রি বানাবে। দ্যাট ইজ ওয়্যার আই ওয়ান্ট টু স্টার্ট উইথ। আপনি ডেভেলপ কান্ট্রি বলতে কি মনে করেন? আপনি যদি মনে করেন যে ডেভেলপ কান্ট্রি বলতে
ফর এক্সাম্পল আপনি একটা উদাহরণ নিতে পারেন, ডেভেলপ কান্ট্রি বলতে ইউরোপ, রাইট, সিঙ্গাপুর, এরকম প্রমিসই কিন্তু রাজনৈতিক দলগুলো করে, আওয়ামী লীগ, বিএনপি বা এই জামাত, যারাই বলেন আপনি, তাদের সবার একটা গোল হচ্ছে বাংলাদেশটাকে এরকম ইউরোপ বানাই দিবে, আমেরিকা বানাই দিবে, এশিয়া বানাই দিবে। এই যে ডেভেলপ কান্ট্রি বলতে যে ডেফিনিশনটা বা যে ক্রাইটেরিয়াটাকে ধরে নেওয়া হয়েছে, এটাই কি আসলে ডেভেলপ কান্ট্রির ক্রাইটেরিয়া হওয়া উচিত, বা এটাকেই কি ডেভেলপ কান্ট্রি বলা যায় কিনা? আপনারা সম্প্রতি অ্যাপিস্টিন ফাইলের ঘটনাগুলো দেখেছেন। সেই অ্যাপিস্টিন ফাইলে যাদের নাম এসেছে তাদের প্রোফাইলে আপনি কি দেখেন? তাদের প্রত্যেকটা ব্যক্তি একটা ডেভেলপড কান্ট্রির বাই প্রোডাক্ট। একটা ডেভেলপ কান্ট্রি ছাড়া এই ধরনের ব্যক্তিত্ব কিন্তু গড়ে ওঠে না। আমি এই ধরনের ব্যক্তিত্ব বলতে বোঝাচ্ছি এই ধরনের জ্ঞানী, এই ধরনের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল, এই ধরনের পলিটিক্যাল ক্যারিয়ার এবং এই ধরনের অ্যাক্সেস টু স্পেন্ড এ লট অফ মানি। ইউ নিড এ ডেভেলপড কান্ট্রি। এবং অথবা আপনি যদি কোনো আনডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রির ব্যক্তিও হন, তাহলে আপনি ডেভেলপড হইতে হবে ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ দুর্নীতি করে হলেও যে কোনোভাবে আপনার কাছে সে অর্থটা আসতে হবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমাদেরকে যে ডেভেলপমেন্টের স্বপ্ন দেখানো হয়, যে ডেভেলপ কান্ট্রি বলতে যা বোঝানো হয়, যে রাজনৈতিক দর্শনের মডেল হিসেবে যাদেরকে আমাদের আইডল বলা হয়, যাদের মতো হওয়ার জন্য আমাদেরকে বইয়ে পড়ানো হয়, যাদের বই আমাদেরকে পড়ানো হয়, তাদেরকে আমরা দেখেছি দুনিয়ার সর্বনিকৃষ্ট মানুষের কাজটা করতে। অ্যাপিস্টিন ফাইল যার উদাহরণ। এত পাশবিক কাজ যে মানুষগুলো যে ডেভেলপড কান্ট্রির মধ্যে হইতে পারে, এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে ডেভেলপড কান্ট্রি বলতে যা বোঝায় আসলে সেটাকে ডেভেলপ কান্ট্রি বলা যায় না। সেটা ডেভেলপ কান্ট্রির মেজারমেন্ট বা ইন্ডিকেটর হইতে পারে না। দিস ইজ হোয়াট আল্লামা ইমাম হায়াত, ফাউন্ডার অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন, বলছেন। আল্লামা ইমাম হায়াত বলছেন যে একটা রাষ্ট্র যদি মানবিক না হয় তাহলে সেই রাষ্ট্রটাকে ডেভেলপ কান্ট্রি বলা যাবে না। এবং একটা রাষ্ট্র কতটুকু মানবিক সেটার উপরই নির্ভর করবে রাষ্ট্রটা ডেভেলপড নাকি রাষ্ট্রটা ডেভেলপ নয়। এই যে ইলেকশন ম্যানিফেস্টোর কথা আমরা বললাম, একমাত্র ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের যে ইলেকশন ম্যানিফেস্টোতে একমাত্র রাজনৈতিক দল যেটা বলছে যে আমরা দালান কোঠা, রাস্তাঘাট, বিল্ডিং বানানো, চাকরি দেওয়া, এগুলোকে একটা ডেভেলপ কান্ট্রির ইন্ডিকেটর হিসেবে বা ভিত্তি হিসেবে মনে করি না। বাকি সকল রাজনৈতিক দলের গোলই হচ্ছে আপনাকে রাস্তাঘাট বানিয়ে দিবে, ইট বালু সিমেন্টের উপহার দিবে, এগুলাই তাদের গোল। আপনাকে স্মার্ট কার্ড দিবে, কেউ আবার আপনাকে অন্যভাবে দিবে, এটি হচ্ছে তাদের গোল। আর ইনসানিয়ত বিপ্লব বলছে যে এগুলো আপনার তো বেসিক অধিকার, এগুলো যদি প্রমিস করা লাগে তাহলে এই রাষ্ট্রের মানে এই রাজনীতি করে লাভটা কি বলেন? আপনাকে যদি আপনার একটা রাস্তা বানাই দিব, আপনাকে একটা কার্ড বানাই দিব, আপনাকে মানে রেশন দিব, এটাই যদি একটা রাষ্ট্রের, একটা রাজনৈতিক দলের মানে প্রমিস হইতে পারে, বা এটার জন্য কি রাষ্ট্রের দরকার হয়? আই ডোন্ট থিঙ্ক সো। এটা তো একটা বিজনেস প্রতিষ্ঠানও চালাইতে পারে এভাবে। একটা বিজনেস প্রতিষ্ঠানকে যদি আপনি কাজ দেন, সেও এই কাজটা করে দিতে পারে। একটা রাষ্ট্রের কাজ তো এগুলো হতে পারে না। একটা রাষ্ট্রের কাজ হবে রাষ্ট্রের মধ্যে মানবিক মানে গড়ে তোলা। দ্যাট ইজ হোয়াট ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ করতে চাচ্ছে। ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ চাচ্ছে এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের গোল হবে একটা রাষ্ট্রের মধ্যে মানবিক মানুষ গড়ে তোলা। রাষ্ট্রটা যেন মানবিক হয়, রাষ্ট্র যেন পাশবিক না হয়। রাষ্ট্রে যদি এমন জ্ঞানী মানুষ তৈরি হয় যে নাকি মাইনর শিশুদের সাথে বলাৎকার করবে, এবং এটা বাংলাদেশে হচ্ছে। আপনারা অনেকেই মনে করছেন যে আপনার রাজনৈতিক দলের নেতা কর্মীদের নাম এপিস্টিন ফাইলে নাই আর আপনি খুশি। অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ওয়েস্টের কান্ট্রিগুলোকে বা যাদের নাম এসেছে তাদেরকে খুব কটাক্ষ করছেন, উইচ ইজ ফেয়ার। আমি নিজেও তাদেরকে সমালোচনা করছি। কিন্তু অন্যরা যারা মানে এই ক্ষেত্রে নিজেকে সুপিরিয়র মনে করছেন, তাদের নিয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই। আপনি বাংলাদেশে গত কয়েক বছরের যত সোশ্যাল ক্রাইম আছে সেগুলোর লিস্ট করেন। লিস্ট করলে দেখবেন বাংলাদেশে এই এপিস্টিন ফাইল থেকেও জঘন্য কাজ বাংলাদেশে হয়েছে। আপনি বলেন, মসজিদ, মাদ্রাসার মধ্যে শিশু বলাৎকার, এই ঘটনাটা আপনি কত শত ঘটনা প্রতিনিয়ত দেখেছেন বাংলাদেশের নিউজ ফিডে। এবং এই ঘটনাগুলো এমন ঘটনা যেগুলো আপনি দেখেন সংখ্যায় আরো এর চেয়ে বেশি হয়, যেগুলো মানুষ আসলে রিপোর্ট করে না। ধর্ষণের রিপোর্ট খুব একটা আমাদের দেশগুলোতে হয় না।
এই ঘটনাগুলো বাংলাদেশে হয়েছে। শিশু বলাৎকারের রেট বাংলাদেশে যে হারে গত কয়েক বছরে বেড়েছে, এটা যে কোনো এপস্টিন ফাইল থেকে কোনো হারে কম নয়। এবং 1971 এ আপনি যে রাজনৈতিক দলটাকে মনে করছেন আপনার ধর্মের পক্ষে রাজনীতি করছে, যে তাদেরকে দিয়া দেখি তারা তো ইসলামের কথা বলে, তারা 71 এ আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোনরা যখন গর্তে অথবা কোনো সিকিউর জায়গায় লুকিয়ে ছিল নিজেদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, সেই মা বোনদেরকে সেই সিকিউর জায়গা থেকে, গোপন জায়গা থেকে, গর্ত থেকে তুলে নিয়ে তৎকালীন এপিস্টেন ফাইলের গ্রাহকদের কাছে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। আজ সেই ব্যক্তিরা আমাদের মা বোনদেরকে প্রস্টিটিউট বলছে। তারা প্রস্টিটিউট বলছে যারা নিজেরাই পলিটিক্যাল প্রস্টিটিউট। আমি কেন পলিটিক্যাল প্রস্টিটিউট বলছি? 71 এর পর তাদেরকে যখন রাজনীতি করার সুযোগ করে দিছে বর্তমান আওয়ামী লীগ, বিএনপি, যারা এদেরকে নিয়ে এখন সমালোচনা করে, তারা প্রথমে কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, তারপর আবার বিএনপির সাথে, তারপর আবার আওয়ামী লীগের সাথে, তারপর আবার বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, তারপর বিএনপি, এখন এনসিপির সাথে, এত রাজনৈতিক দলের সাথে যারা বিছানা শেয়ার করে, সেই রাজনৈতিক দর্শনের যে বড় প্রস্টিটিউট, পলিটিক্যাল প্রস্টিটিউট দ্বিতীয় আর কাউকে আমি মনে করি না। এটা বলার কারণ হলো তারা প্রতিনিয়ত আমাদের মা বোনদেরকে প্রস্টিটিউট বলে যাচ্ছে। যেমন ঢাকা ভার্সিটি মানে মেয়েদেরকে ডাকসুটা শিবিরের হাতে যাওয়ার আগে নাকি এটা প্রস্টিটিউট ছিল, এটা বেশ্যালয় ছিল, এটা তারা বলেছে। তো এই জন্যই আমি বলতে চাইলাম, বলার খুব ইচ্ছা ছিল না এই ধরনের শব্দ ব্যবহার করার, বাট আই এম সরি, এটা করতে হচ্ছে। যে যাদের রাজনৈতিক কেরিয়ারই হলো পলিটিক্যাল প্রস্টিটিউটের কেরিয়ার, যারা পলিটিক্যাল প্রস্টিটিউশনটাকে নিজেদের একমাত্র মুনাফিকি এবং মানে রাজনৈতিক চরিত্র হিসেবে ধরে নিয়েছেন, রাজনৈতিক অস্ত্র হিসেবে, রাজনৈতিক গোল হিসেবে ধরে নিয়েছেন, তারা আমাদের মা বোনদেরকে প্রস্টিটিউট বলছে। তো এই যে রাজনৈতিক দলগুলো, তারা 71-এ আমাদের মা বোনদেরকে, শিশুদেরকে তুলে দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। এই ক্রাইমটা যে হচ্ছে, এবং এমন আমরা ঘটনা দেখেছি যে বাংলাদেশে কুরআনুল কারীমের হাতে শপথ পরিয়ে মানে ছোট ছোট শিশুদেরকে বলা হচ্ছে তোমরা এটা বলবে না কাউকে, তোমার সাথে যে এই মানে বলাৎকারটা হয়েছে, হলে আল্লাহর নাম দিয়ে বিভিন্ন দোহাই দিয়ে তারা এই ক্রাইমগুলো করেছে। তাহলে আমি মনে করি এপিস্টিন ফাইলে যে ক্রাইমটা বা ওখানে যে অপরাধটা হয়েছে, এখানে যাদের নাম এসে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি ক্রাইম আমার দেশে আমার ধর্মের নামে হচ্ছে। এবং এখানেই আপনাকে আপনার মানে জবাব দিতে হবে। এটার সুযোগটাই এসেছে সামনের নির্বাচনে। এই জন্য আমি বলছি যে আপনি যে রাজনৈতিক দলটাকে ভোট দিবেন, যে রাজনৈতিক দর্শনটাকে ভোট দিবেন, আপনাকে দেখতে হবে যে সে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চায়। এটি হচ্ছে মূল কথা, রাইট? আপনি যে কোনো রাজনৈতিক দল সেটা মানবিক পাশবিক রাষ্ট্র করবে নাকি মানবিক রাষ্ট্র করবে, এটা ডিসাইড হবে সে কিভাবে রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চায় সেটার উপরে। আপনি দেখেন এই যে বিএনপি বলেন বা এই মৌদুদিবাদী জামাত বলেন বা যে এই দুই দলের সাথে যারা জোট করেছে, অথবা বাংলাদেশের ইন জেনারেল যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের প্রত্যেকের গোল রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর করা। কেউ ধর্মের নামে করবে, কেউ জাতীয়তাবাদের নামে করবে। করার পর কি হবে? এই রাষ্ট্রের মধ্যে কি কোনো মানবিক মানুষ হবে না। এর কারণ হলো আপনি যখন কমিউনাল রাজনীতিটা করেন, সাম্প্রদায়িক রাজনীতি করেন, আপনি যখন জাতীয়তাবাদ রাজনীতি করেন, আপনি ঘৃণার রাজনীতি করছেন, আপনি হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুডে বিশ্বাস করেন না। এবং এমন রাষ্ট্রে, যে রাষ্ট্রের মধ্যে অন্যের ধর্মের অধিকার হরণ শিক্ষা দেওয়া হয়, যে রাষ্ট্রে বোঝানো হয় যে রাষ্ট্র কেবল একক ধর্মের হবে, আমার হবে, তার মানে আপনি একটা ক্রাইমকে লিগ্যালাইজ করছেন। কি ক্রাইম? যে আপনি অন্যের অধিকার হরণটাকে বৈধতা দিচ্ছেন, এবং এটাকে সে বলবে জিহাদ। তাহলে এই যে রাষ্ট্রটা, অথবা যে রাষ্ট্রটা মানে তারেক রহমান স্বপ্ন দেখছেন, সেই রাষ্ট্রে উনি যে স্মার্ট কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ড যা বলছেন, এগুলো উনি দুর্নীতি রোধ করতে পারবেন না। কারণ দুর্নীতি করে যে মানুষগুলো বা যে ক্রাইমগুলো যে মানুষগুলো করে, এই ক্রাইমটা করে তার মধ্যে মানবিক মূল্যবোধ না থাকার কারণে। তাহলে একটা রাষ্ট্রের যে গোল হইতে হবে, সেই গোলটা হইতে হবে যে রাষ্ট্রের মধ্যে একটা মানবিক মানুষ গড়ে তোলা। তো মানবিক মানুষটা কিভাবে গড়ে উঠবে? মানবিক মানুষটা শুধু কথাই গড়ে উঠবে না, তার মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আপনাকে এই শিক্ষা দিতে হবে, যেটা আল্লামা ইমাম হায়াত বলছেন, যে প্রত্যেকটা ব্যক্তির ভিতর থেকে আগে বস্তুবাদী মতবাদ থেকে তাকে মুক্ত করতে হবে। তাকে বোঝাতে হবে যে তার জীবন বস্তুর ঊর্ধ্বে। শুধু তার জীবন নয়,
তার ছাড়া বাকি সকল মানুষের জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। অর্থাৎ সে কোনো ব্যক্তিকে লিঙ্গের ভিত্তিতে দেখবে না, ভাষার ভিত্তিতে দেখবে না, ধর্মের ভিত্তিতে দেখবে না, জাতীয়তার ভিত্তিতে দেখবে না। সে কোনো ব্যক্তিকে অন্য মতের, অন্য দর্শনের হওয়ার কারণে তার সাথে ডিসক্রিমিনেট করা যায়, তাকে হেয় করা যায়, তার অধিকার হরণ করা যায়, সেভাবে দেখবে না। সে দেখবে অ্যাজ এ হিউম্যান বিইং, যে আমি তার কোনো অনিষ্ট করতে পারি না, কারণ সেও আমার মতো একজন মানুষ, সে আমার ভাই, আমার বোন। এই ভিত্তিতে তাকে দেখতে হবে। এবং প্রত্যেকটা, আমরা সৃষ্টির শুরু থেকে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি। তাহলে আমাদের যে সবার বন্ডিংটা হবে, সে বন্ডিংটা হবে কিসের ভিত্তিতে? হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুড, মানবিক ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে হবে। আমরা সবাই মানব জাতীয়তায় যদি ঐক্যবদ্ধ হই যে আমরা সবাই মানুষ, তাহলে এক মানুষ আরেক মানুষকে হত্যা, খুন, ধর্ষণ এগুলো করতে পারে না। এগুলো কোনোভাবেই সম্ভব নয়। তার মধ্যে যদি এই হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুডটা আপনি আনতে পারেন, যেটা আল্লাহ মুহাম্মদ বলছেন যে এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া আছে। আপনি যদি সব মানুষের মধ্যে এই হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুড না আনতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই সম্ভব না যে আপনি একটা মানবিক রাষ্ট্র গড়ে তুলবেন। এই জন্য ইমাম হায়াত বলছেন যে রাষ্ট্রের মধ্যে যদি মানুষের এই প্রত্যেকটা মানুষের জীবনের আত্মমালিকানা, ইনসানের বিপ্লবের প্রথম ঘোষণা হচ্ছে যে জীবন বস্তুর ঊর্ধ্বে। প্রত্যেকটা মানুষের, একটা মানুষের অধিকার রাষ্ট্রের ঊর্ধ্বে ঊর্ধ্বে হইতে হবে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক দলগুলো, তাদের নির্বাচনী ইশতেহার বলুন, রাজনৈতিক দর্শন বলুন, সকল কিছুর মূলে আছে কি? রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নাই, মানব জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। ইনসানিয়ত বিপ্লব বলছে যে জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। এবং এই ভিত্তিতে প্রত্যেকটা মানুষের না কেবল জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের সকল সম্পদের উপর প্রত্যেকটা ব্যক্তির মালিকানা থাকবে। রাষ্ট্রের সকল সম্পদের উপর, দুনিয়ার সকল সম্পদের উপর প্রত্যেকটা মানুষের একটা ন্যাচারাল ওনারশিপ থাকবে, যে ওনারশিপের ভিত্তিতে যে ওনারশিপের মধ্যে মানে ব্যারিয়ার হিসেবে কোনো ধর্মের যেই আইডেন্টিটি, কোনো লিঙ্গের আইডেন্টিটি, কোনো জাতীয়তার আইডেন্টিটি বাধা হয়ে দাঁড়াবে না। বাট বর্তমান রাজনীতিতে এই ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে, জাতীয়তাবাদী রাজনীতি রাজনীতিটা যারা করে, তারাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তারাই প্রত্যেকটা ব্যক্তির যে জীবনের স্বাধীনতা, সে কি নিয়ে বাঁচবে, সে কি বিশ্বাস করবে কি না করবে, সেই পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন আমার মাজার যিনি ভেঙেছেন, তিনি আমার জীবনের আত্মমালিকানা, আমার দুনিয়ার সম্মিলিত মালিকানা, আমার চিন্তা, আমার চেতনা, আমার আকীদা সকল কিছুর মধ্যে ইন্টারফেয়ার করেছেন। আমার অধিকারগুলো সে হরণ করেছে এবং আমার স্বাধীনভাবে চলার প্রতি সে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই ব্যক্তিগুলোর দলকেই তো জামাত বলে, হেফাজত বলে। সেই ব্যক্তিগুলোর দলকেই তো জোট হয়েছে এনসিপি জামাতের সাথে এবং জাতীয়তাবাদী যে রাজনৈতিক দল। কারণ জাতীয়তাবাদ, বিএনপি কি চায়? বিএনপি বাংলাদেশে একদম তার যে আলটিমেট গোল, সেটা হচ্ছে সে বাংলাদেশ সবার উপরে জাতীয়তাবাদ চাপাই দিতে চায়। সে একটা আইডেন্টিটি সবার উপরে চাপাই দিতে চায়, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তাহলে আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি কোন জাতীয়তায় বিশ্বাস করব, এটার ডিসিশন মেকার তারেক রহমান হইতে পারেন না। এটার ডিসিশন মেকার কোনো শফিকুর রহমান, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ হইতে পারে না। আমি কি বিশ্বাস করব, এটার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র রাইট রাখি আমি, nobody else। এবং আমি যেন এই রাইটসটা নিয়ে বেঁচে থাকতে পারি, এটার গ্যারান্টি দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র। আর এই গ্যারান্টিটা যে রাজনীতি দিবে, সেটা ওয়ান এন্ড অনলি ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, আর কোনো রাজনৈতিক দল নয়। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আলটিমেট গোল হচ্ছে সে রাষ্ট্রটাকে একক ধর্মের বানাবে, তার যে মতবাদ, তার যে দর্শন, তার যে জাতীয়তা, তার যে বিশ্বাস, সে সবার উপরে ইম্পোজ করবে। এই যে ইম্পোজ করাটা, এটাই হচ্ছে মূল সমস্যা। এবং আরেকটা যে সমস্যা, সেটা হলো যে এই রাজনীতিগুলো, এই কারণে তাদের এই যে রাজনৈতিক এই যে দর্শনটা, সেটার কারণেই কিন্তু সে মানবিক মানুষ গড়ে তুলতে পারে না। কারণ তার রাষ্ট্রটা তো মানবিক নয়। সে রাষ্ট্রটার মধ্যে সে জুলুম, অন্যায়, অবিচার সে কায়েম করে এবং সে সেই জালিম হয়ে, এবং সেই জালিমের যে রাষ্ট্রটা সে কায়েম করে, যে সেই জালিমের রাষ্ট্রে সে এক্সপেক্ট করে যে মানবিক মানুষ গড়ে উঠবে। ইম্পসিবল। আপনি যদি, আমি যেটা অনেক সময় বলি যে আপনি ধরেন একটা অরেঞ্জ জুসের মানে মধ্যে, জুসারের মধ্যে অরেঞ্জ দিছেন আপনি, এবং সেটার থেকে তো আর অন্য কোনো জুস বের হবে না, সেটা থেকে অরেঞ্জ জুস বের হবে। আর এটার মধ্যে যদি আপনি মানে করল্লা ডেলা দেন, তাহলে এটা করল্লার জুস বের হবে, রাইট? তো এইটা হচ্ছে ভেরি কমন থিওরি। রাষ্ট্রটা যদি আপনি মানবিক চান, তাহলে আপনাকে মানবতার রাজনীতি করতে হবে, আর মানবতার রাজনীতির ভোট প্রতি কাছে আপনাকে ভোট দিতে হবে। এই জন্য আপনি যদি এই নির্বাচনে ভোট দেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ
যে আপনি মানবতার রাজনীতির পক্ষে দাঁড়ান, আপনি এসব এই যারা ইট বালু সিমেন্টের ডেভেলপমেন্ট কি মনে করি এটাই রাষ্ট্রের গোল হওয়া উচিত, তাদেরকে ভোট দিয়ে লাভ নেই। কারণ আমি মনে করি যে এগুলো যে কোনো মানে কন্ট্রাক্টরকে দিলেও তারা এই কাজটা করে। যে কোনো বিজনেসম্যান, আপনি বাংলাদেশের যে কোনো ভালো একজন বিজনেসম্যানকে বলেন যে আপনি আমাকে এই কাজগুলো করে দিন, ইলেকশন ম্যানিফেস্টো যারা দিয়েছে, জামাত, বিএনপি, এনসিপি যারা দিয়েছে, এগুলো যে কেউ করে দিবে। এগুলোর জন্য রাষ্ট্র রাজনীতি করার আসলে কোনো দরকার নাই। রাষ্ট্রের সফলতা হচ্ছে সেটাই, যেটা ইনসানিয়ত বিপ্লব বলছে, যে রাষ্ট্রটাকে মানবিক করা, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে শিক্ষা দেওয়া যে আপনার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার আপন, পৃথিবীর প্রত্যেকটা হিউম্যানিটেরিয়ান মানুষ আপনার আপন, পৃথিবীর প্রত্যেকটা পাশবিক মানুষ আপনার জীবনের, আপনার মানে সমগ্র মানবতার শত্রু। সেই পাশবিক মানুষগুলোর সাথে আপনার ইন্টারাকশনটা কি হবে? আপনার ইন্টারাকশনটা যুদ্ধের নয়, সংঘাতের নয়। আপনি কিভাবে করবেন? আপনি সত্য জ্ঞানের মাধ্যমে তুলে ধরবেন। আপনি অস্ত্রের মুখে কাউকে ওই তার উপরে আপনি জুলুম করবেন সেটা নয়। বর্তমানে আমরা যেটা দেখি, হিংসা, ঘৃণা, হ্যাঁ? অস্ত্রের মাধ্যমে, সংঘাতের মাধ্যমে মানুষকে কি করা? তাকে তার রাজনৈতিক যদি কোনো মানে দ্বিমত থাকে তাকে প্রতিহত করা হয়, এবং রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে চাকরিচ্যুত করা হচ্ছে, কত কিছু করা হচ্ছে আমরা দেখছি। এইটা হবে না। এইজন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আসুন আমরা সকল অপরাজনীতি ত্যাগ করি। যে অপরাজনীতি আমাদেরকে উন্নত রাষ্ট্রের নামে আমাদেরকে জাতীয়তাবাদী করবে, আমাদেরকে বস্তুবাদী জাতীয়তা আমাদের উপর চাপাই দিবে, আমার অধিকার স্বাধীনতা হরণ করবে, যে রাজনৈতিক দলগুলো ধর্মের নামে, আমার ধর্মের নামে সবচেয়ে বড় ধর্মবিরোধী কাজ করবে, আমার ধর্মের নামে মা বোনদের অধিকার স্বাধীনতা হরণ করবে, আমার ধর্মের নামে ধর্ম বিকৃতি করবে, আমার ধর্মের নামে আমার আউলে কেরামের মাজার ভেঙে দিবে, এই যে রাজনীতিরা যারা করে, এসব অধর্ম উগ্রবাদ থেকে আমরা যেন মুক্ত হই, এবং এদের রাজনীতি থেকে যেন আমরা মুক্ত হই, এবং আমাদের রাষ্ট্রটাকে মুক্ত করি। এই উদাত্ত আহ্বান রাখছি যে আমরা সবাই মিলে একটা মানবতার রাষ্ট্র গড়ব, এবং যত ইলেকশন ম্যানিফেস্টো আছে সবগুলোর সামনে আমি ইনসানিয়ত বিপ্লবের ইলেকশন ম্যানিফেস্টোটাকে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা পড়বেন। আপনারা পড়ার চেষ্টা মানে অনুরোধ করবো, আপনারা পড়ে দেখবেন যে ইনসানিয়ত বিপ্লবের যে ইলেকশন ম্যানিফেস্টোটা আছে সেটা কেন অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে শুধু কেবল আলাদা নয়, এটাই কেন একটা মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র গড়ার জন্য একমাত্র অবলম্বন। সুতরাং রেখে শেষ করছি। আসসালাম।